নিজের বিবাহবার্ষিকীর দিনেই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকেও চলছে নানা আলোচনা। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন। কিভাবে বিবাহ হয়েছিল ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার, সেই ইতিহাস আজ থাকছে আমাদের এই বিশেষ আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আত্মজীবনীতে ওয়াজেদ মিয়া লেখেন, এর পরের দিন আকস্মিকভাবে রংপুরের আওয়ামী লীগ নেতা জনাব মতিউর রহমান আমাকে টেলিফোন করেন। তিনি আমাকে সফলভাবে বিদেশে পিএইচডি ডিগ্রি করে দেশে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়ে সেদিন দুপুরে তার বাসায় খেতে বলেন। তিনি আমাকে তার গুলশানস্থ বাসায় নিয়ে যান। তখন তার বাসাটি ছিল একতলা। খাওয়া দাওয়ার পর মতি ভাই ও ভাবি আমার কাছে জানতে চান বিদেশে আমি বিয়ে শাদী করেছি কিনা। তখনও আমি অবিবাহিত রয়েছি জেনে তারা জানতে চাইলেন আমি অতি তাড়াতাড়ি বিয়ে করব কিনা। আমি তাদেরকে জানাই যে ৩ মাসের মধ্যে আমি বিয়ের কাজটি সম্পন্ন করতে চাই। আমি তাদের জানাই যে আগামী ২-১ দিনের মধ্যে আমি গ্রামের বাড়িতে যাব। সেখান থেকে ফিরে আসার পর আমাকে পাত্রী দেখাতে পারলে আমি খুশি হব। তারা জানতে চাইলেন আমার কি ধরনের পাত্রী পছন্দ। আমি জানাই প্রথমত পাত্রীকে কোনো ক্রমেই কোটিপতির কন্যা কিংবা আপস্টার্ট মেয়ে হওয়া চলবে না। মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে হলে আমি খুশি হব। মেয়েকে অবশ্যই সুরুচি সম্পন্ন, অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে। এর ২ দিন পর আমি রংপুরের পীরগঞ্জ থানার ফতেপুর গ্রামে মায়ের দোয়া নিতে যাই। সেখানে ৬ দিন অবস্থান করার পর আমি ঢাকায় ফিরে আসি। এর ২ দিন পর মতি ভাইয়ের কাছ থেকে আবার টেলিফোন পাই। তিনি ওই দিনেই দুপুরে আমাকে তার বাসায় একসঙ্গে খাওয়ার কথা বলেন এবং সেখানে আমার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হবে বলে জানান। তিনি সেখানে আমাকে বলেন যে আমি পাত্রীর যে বিবরণ দিয়েছি তেমন পাত্রী তারা কোথাও খুঁজে পাননি। তারপর তিনি বলেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিলেন। আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে খুব মানাবে। আমি বললাম, সে কি করে সম্ভব? কারণ শেখ সাহেবকে তো আমি ভাই বলে সম্বোধন করতাম। মতি ভাই বললেন যে সেটা তো রাজনৈতিক সম্পর্ক, নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক নয়। তাছাড়া আওয়ামী লীগের প্রায় সকলেই তো তোকে ভাই বলেই সম্বোধন করে। আমি একটু চিন্তা করে হাসিনাকে দেখার সুযোগ দেওয়ার লক্ষ্যে ব্যবস্থা করার প্রস্তাব করি। এর ২ দিন পর আবার মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে গেলেন। খাওয়ার পর তিনি ও ভাবি আমাকে জানান যে ওই দিন সন্ধে ৭টার সময় হাসিনা ও তার পরিবারের সঙ্গে আমার আনুষ্ঠানিক পরিচয় করার আয়োজন করা হয়েছে। অতঃপর মতি ভাই বললেন, চল এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আসি। ভাবি সহ আমরা বাইতুল মোকাররম থেকে আমার পছন্দ মতো একটি আংটি নির্বাচন করি। আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ভাবি এই আংটির মূল্য পরিশোধ করেন। এরপর আমরা তাদের গুলশানস্থ বাসায় ফিরে আসি। সন্ধে ৭টার দিকে হাসিনার আম্মা শেখ কামাল, শেখ শহীদ মুরুব্বি ধরনের এক অর্ধ লোক মতি ভাইয়ের বাসায় আসেন। শেখ শহীদ আমাকে আগে থেকেই চিনত। তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তার পর বিয়ের ব্যাপারে কিছু আলোচনা হয়। তখনও হাসিনা সেখানে আসেনি। হাসিনার আসনটিকে খাবার টেবিলের অগ্রভাগে বসানো হয়, আমাকে তার বিপরীত স্থানে। কিছুক্ষণ পর হাসিনা খাবার ঘরে প্রবেশ করে বলে, কিছুক্ষণ আগে কলেজের সংসদের সহসভাপতির দায়িত্ব হস্তান্তর করে আমি মুক্ত হলাম। এ কথাগুলো বলতে বলতে হাসিনা তার মার পাশে গিয়ে দাঁড়ায়। আমার দিকে মুখোমুখি হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি, তুমি হাসিনা না? হাসিনা বলে, হ্যাঁ আমি হাসিনা। এ কথাটুকু বলেই খাবার ঘর ছেড়ে হাসিনা চলে যায়। নাস্তার শেষে আমরা সবাই বসার ঘরে ফিরে যাই। এরপর আমাদের বিয়ে সম্পর্কে আবার আলাপ আলোচনা হয়। বিয়ের প্রস্তাবে আমি সম্পূর্ণ সম্মতি জ্ঞাপন করি। তবে আমি তাদের জানাই যে আমার মা একমাত্র জীবিত মামা ও বড় দুলাভাইয়ের মতামত নিয়ে বিয়ের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলে মনে করি। হাসিনার আম্মা বলেন যে তিনি বিষয়টি নিয়ে জেলগেটে শেখ সাহেবের সঙ্গে আলাপ করেছেন। তিনি আরও বলেন যে হাসিনার আব্বা এ বিয়ের ব্যাপারে ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বিশেষভাবে বলেছেন। অতঃপর কিছু এটা সেটা বলার পর তখনকার পরিস্থিতি এবং শেখ সাহেবের পরামর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিয়ের ব্যাপারটি ওই দিন পাকাপাকি করতে সম্মত হই। এরপর আমি বলি যে আমার বাবা বেঁচে নেই। ১৯৬৩ সালে লাহোরে কর্মরত থাকার সময় জুলাই মাসে হঠাৎ বাবার মৃত্যুর সংবাদ পাই। কিন্তু দুর্ভাগ্য যে ওই সংবাদে পূর্ব পাকিস্তানে ফিরে এলেও বাবার সঙ্গে দেখা হয়নি। এর আগের দিন বাবাকে দাফন করা হয়েছিল। অতএব বিয়েতে আমি বিশেষ কিছু দিতে পারবো না। দ্বিতীয়ত তাদের কাছ থেকে আমার কোনো কিছু দাবি বা প্রত্যাশাও নেই। এরপর হাসিনাকে বসার ঘরে নিয়ে আসা হয়। আমি হাসিনার হাতে আংটি পরিয়ে দেওয়ার সময় লক্ষ্য করি আংটিটি তার আঙুলের মাপের চেয়ে বেশ বড়। এরপর হাসিনার আম্মা আমার হাতে একটি আংটি পরিয়ে দিয়ে আমাদের জন্য দোয়া করেন। এর কিছুক্ষণ পর আমরা সবাই চলে যাওয়ার জন্য উঠে পড়ি। হাসিনার আম্মা তাদের গাড়িতে আমি যাব কিনা আমাকে জিজ্ঞেস করেন। আমি কিছু ইতস্তত করে তাদের সঙ্গে যেতে সম্মত হই। সেদিন শেখ কামাল গাড়িটি চালাচ্ছিল।
এবং তাদের বাসার নিকট পৌঁছার পূর্বে আমাকে জিজ্ঞাসা করা হয় তাদের বাসায় যেতে আমার আপত্তি আছে কিনা। আমি তাদের বাসা দেখার আগ্রহ সম্বরণ করতে না পেরে প্রস্তাবে রাজি হই। গাড়িটি তাদের বাসার সামনে থামার পরপরই হাসিনা দ্রুত গাড়ি থেকে বের হয়ে বাড়ির ওপরতলায় চলে যায়। আমরা বসার ঘরে গিয়ে বসি। বসার ঘরটি প্রায় দৈর্ঘ্যে 25-30 ফুট, ডাইনিং কাম ড্রয়িং রুম। ঘরটি অতি সাধারণ বসার ঘর। রাত প্রায় 11টার দিকে ফজলুল হক মুন্সি নামের এক ড্রাইভারের মাধ্যমে আমাকে আমার কলেজ স্ট্রিটের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়। এর একদিন পর মতি ভাই দুপুরে আমাকে জানান যে ওই দিন সন্ধেয় আমার বিয়ের আগ সম্পন্ন করার আয়োজন করা হয়েছে। সেদিন দুপুরে মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে যান এবং খাওয়া দাওয়ার পর আক্ত অনুষ্ঠান উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য বাজারে নিয়ে যান। উল্লেখ্য, আক্ত অনুষ্ঠানের ব্যাপারটি যে কি তখন সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যা হোক, প্রথমে আমাকে স্টেডিয়াম মার্কেটে নিয়ে একটি শাড়ির দোকান থেকে আক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি শাড়ি নির্বাচন করতে বলা হয়। আমি লাল গোলাপি রঙের একটি শাড়ি নির্বাচন করি। এরপর আরও কিছু কাপড় চোপড় ও প্রসাধনী দ্রব্য কিনি। দুর্ভাগ্যবশত আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ওইসব দ্রব্যের মূল্য ভাবি পরিশোধ করেন। এরপর আমরা চলে যাই নিউ মার্কেটে। সেখানে একটি জুতোর দোকানে আমাকে একটি সুটকেস ও একজোড়া স্যান্ডেল নির্বাচন করতে বলা হয়। আমি একটি মাঝারি আকারের ক্রিম রঙের নতুন ডিজাইনের সুটকেস নির্বাচন করি। হাসিনার পায়ের মাপ না জানা সত্ত্বেও আমাকে একজোড়া স্যান্ডেলও নির্বাচন করতে হয়। এসবের মূল্য ভাবি পরিশোধ করেন। এরপর তারা আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আক্ত অনুষ্ঠানে রাত 8টার দিকে আমাকে নিয়ে যাওয়া হবে বলে জানান। আমি তাড়াতাড়ি করে আমার বড় বোনের বড় ছেলের মামা শ্বশুর লতিফ ভাই, পরবর্তীতে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার বড় মেয়ের বিয়ে হয়, এবং আমার ভাগ্নে বউয়ের বড় ভাই আফজাল আহমেদ রানাকে টেলিফোনের সম্পর্কে জানিয়ে তাদেরকে রাত 8টার আগে আমার বাসায় আসার জন্য অনুরোধ করি। রাত 8:30টার সময় মতি ভাই ও ভাবি এসে আমাদেরকে শেখ সাহেবের ধানমন্ডির 32 নম্বর রোডের বাসায় নিয়ে যান। বসার ঘরে প্রবেশ করে দেখি আমাকে বসানোর জন্য আলাদা করে ডিভানে ব্যবস্থা রাখা হয়েছে। পাশের চেয়ারগুলোতে একজন মাওলানা সহ মাত্র কয়েকজন মুরব্বী গোছের ব্যক্তি বসেছিলেন। পরিচয় পর্বে জানতে পারি যে তাদের একজন ছিলেন শেখ সাহেবের ছোট বোন জামাই, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের সিনিয়র সেকশন অফিসার এটিএম সৈয়দ হোসেন, এবং আরেকজন হাসিনা সম্পর্কে নানা, যাকে তারা তানু নানা বলে ডাকেন। সেদিনই বিয়ে পড়ানো এবং কাবিননামায় স্বাক্ষর করা হবে বলে আমাকে জানানো হয়। এ রাতটি ছিল 17 নভেম্বর 1967 সাল, শবে বরাতের রাত। সত্যি বলতে কি, আমি এই ব্যাপারের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আর বিষয়টির মর্মার্থ জানতাম না বলে আমি স্যুট পরে গিয়েছিলাম। এজন্য বিয়ে পড়ানোর কথা শোনার পর কিছু বাকবিতণ্ডা হয়। শেষমেশ আমি একটি টুপি এনে দেওয়ার অনুরোধ করি। এরপর কাবিননামায় স্বাক্ষর করি। উক্ত কাবিনপত্রে 25,000 টাকা বিয়ের দেনমোহরানা সাব্যস্ত করা হয়। অতঃপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এর প্রায় 1 ঘণ্টা পর বউ দেখার জন্য আমাকে ওপরতলায় নিয়ে যাওয়া হয়। হাসিনার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে শেখ শহীদ আমার হাতে একটা তাজা বড় লাল গোলাপ দেন। ওই ঘরে খাটে বসেছিলেন বউ বেশে হাসিনা এবং তার সমবয়সী এটিএম সৈয়দ হোসেন সাহেবের বড় মেয়ে শেলি ও ছোট বোন রেহানা। রেহানা আমাকে দেখেই বলে, দুলা ভাই, খালি হাতে বউ দেখতে এসেছেন, বউ দেখতে দেব না। এর কিছুক্ষণ পর আমি নিচে চলে আসি। ওই দিন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসার সময় জানানো হয় যে পরদিন বিকেল 4:30টায় জেল গেটে শেখ সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য যেতে হবে। জেল গেটের কাছেই আমাদের একটি কক্ষে বসানো হয়।